হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সেকেন্ড সিলেকশন লিস্ট দেখলাম বেরিয়ে গেছে। তোমরা যারা যারা এখনও অবধি অ্যাডমিশান নাওনি অবশ্যই অ্যাডমিশান নেওয়া স্টার্ট করে দাও এবং তোমাদের প্রোফাইলে লগ ইন করো ফার্স্টে এবং দেখো কী কী অপশান দিয়েছে। তো আমি এখানে ফার্স্টে একবার ডেটগুলো দেখে নিই, তারপরে আমি অন্যান্য ডিটেলসগুলো দেখব। তো আপডেটেড অ্যাডমিশান শিডিউলে যদি যাই, এখানে 17 তারিখ বলেছিল যে সেকেন্ড মপ আপ রাউন্ডের লিস্টটা বেরোবে এবং এখনও থার্ড সিলেকশন লিস্ট বেরোনোর কোনো কিছু বলেনি। এগুলো সব পরবর্তীকালে বলবে এবং কখন যে সেমিস্টারের ক্লাস স্টার্ট হবে সেটাও খুব শীঘ্রই বলা হবে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। এরপর এখানে রিভাইজড লিস্ট অফ অ্যাপ্লিকেশান রেজিস্টার ইন মপ আপ ফার্স্ট রাউন্ড অফ বিএ এলএলবি অ্যাডমিশন, তো এটাতে যদি ক্লিক করি তাহলে এক্ষেত্রে আনরিজার্ভ এসসি এসটি সবার আলাদা আলাদা করে দেখাচ্ছে যে কারা কারা মপ আপ রাউন্ডের জন্য অ্যাপ্লিকেশান করেছিলে। মানে আমি যেটা বলছিলাম যে তোমরা রেজিস্ট্রেশন করো, সেটা কারা কারা করেছিল সেটা এইখানে লিস্টে দেখতে পাবে। এবার নোটিস ফর অ্যাপ্লিক্যান্টস রেজিস্টার ইন মপ আপ ফার্স্ট রাউন্ড, তো এটার এবার দেখাই। তো অ্যাপ্লিক্যান্টস আর রিকোয়েস্টেড টু চেক লিস্ট অফ অ্যাপ্লিক্যান্টস রেজিস্টার্ড ইন মপ আপ ফার্স্ট রাউন্ড কেয়ারফুলি, মানে সেকেন্ড সিলেকশন লিস্ট আর মপ আপের ফার্স্ট রাউন্ড দুটো কিন্তু সেম জিনিস, এটার মধ্যে কেউ আবার কনফিউজ হয়ে যেও না। ঠিক আছে, তো স্পেশালি দ্য অর্ডার অফ প্রেফারেন্স গিভেন বাই দেম, অ্যাপ্লিক্যান্টস আর রিকোয়েস্টেড টু সেন্ড অ্যান ইমেল ইমিডিয়েটলি টু হেল্প ডেস্ক ইমেল আইডি বাই 8 নভেম্বর 2025। এটা পুরনো নোটিশ, তো এটা তো তোমরা সকলেই যারা যারা ইচ্ছুক তারা তো করেছিলে। এবার যেটা মেন নোটিশ সেটা হচ্ছে দুটো জিনিস বেরিয়েছে, যে সেকেন্ড প্রফেশনাল সিলেকশন লিস্ট এবং ইন্ট্রোডাকশন টু দ্য ক্যান্ডিডেটস অফ সেকেন্ড সিলেকশন লিস্ট। তো এই যে যারা ফার্স্ট সিলেকশন লিস্টে অ্যাডমিশান নিল না, তারা সেকেন্ড সিলেকশন লিস্টে এবার নাম এসছে, কারণ তারা মফাবের জন্য রেজিস্ট্রেশন করেছিল। তো ফার্স্টে আমরা ইনস্ট্রাকশানটা দেখে নেব। তো ইনস্ট্রাকশানটা আলাদা করে কিছুই নেই। ঠিক আছে, তোমাদেরকে পোর্টালে লগ ইন করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করে, এবং তোমাদেরকে একটা সিঙ্গেল পিডিএফ ফাইল যেটা 2 MB কম, সেটার মধ্যে মার্কশিট যেটা ক্লাস 10 আর 12-এর, ঠিক আছে, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডাব্লিউএস পিডাব্লিউডি ডাব্লিউপি যা ডকুমেন্ট তোমাদের আছে সেটাকেও নেবে, এবং ডোমিসিল সার্টিফিকেট যদি তোমাদের দরকার পড়ে, মানে যদি তুমি ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য স্টেট থেকে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে। আর যে অ্যান্টি র্যাগিংটা আছে, অ্যান্টি র্যাগিংটা পোর্টালের যে পিডিএফটা দেওয়া আছে সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে ফিল আপ করবে একদম পেনে। আর তার সঙ্গে সেলফ ডিক্লারেশান যেটা আছে সেটাও এরকম ডাউনলোড করে প্রিন্ট আউট করে তারপর সেটাকে ফিল আপ করবে। দিয়ে এই 5টা ডকুমেন্ট বা 6টা ডকুমেন্ট এইগুলোকে তোমাকে একটা পিডিএফের মধ্যে, মানে একটা পিডিএফ যেটা 6টা পাতা সেরকম তোমাকে 2 MBর মধ্যে আনতে হবে। এবং এই 2 MBর মধ্যে হয়তো প্রথমে আসবে না, তো তোমরা পিডিএফ কম্প্রেসার বলে গুগলে সার্চ করবে এবং সেখানে তোমরা অপশান পেয়ে যাবে যে পিডিএফের সাইজ কীভাবে কমাতে হয়। ঠিক আছে, বা ইউটিউবে একটু দেখে নিতে পারো। আর তারপর ওটা আপলোড করবে, তবে তোমাদের এই সিট বুকিংটা স্টার্ট হবে। সিট বুকিংয়ের ফিটা হচ্ছে 2,000 টাকা, মানে গভর্নমেন্ট কলেজের জন্য, আর প্রাইভেট ল কলেজের জন্য 10,000। এবার তুমি দেখে নিলে যে তোমার কিসের নাম এসেছে। ঠিক আছে, তোমার যদি গভর্নমেন্টে আসে তাহলে তুমি 2,000 টাকা সিট বুকিং ফি পেমেন্ট করবে। আর গভর্নমেন্ট কলেজের যেহেতু ফিস কম, ওখানে 2,000 টাকা সিট বুকিং ফি মানে যথেষ্ট। ঠিক আছে, এবার যদি দেখা যাচ্ছে যে কোনো কারণে তুমি সিট বুকিং ফি 2,000 টাকা না, কোনো কারণে তুমি সিট বুকিং ফি 10,000 টাকা দিয়েছো এবং তোমার গভর্নমেন্ট কলেজে এসেছে বা গভর্নমেন্ট কলেজে দেওয়ার জন্য বলছে, সেক্ষেত্রে তোমাকে 8,000 টাকা রিটার্ন করে দেওয়া হবে। আবার দেখা যাচ্ছে যে তুমি গভর্নমেন্ট কলেজের জন্য 2,000 টাকা দিয়েছো কিন্তু তোমার অ্যাকচুয়ালি প্রাইভেট কলেজ এসছে, সেক্ষেত্রে বা চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে তোমাকে এক্সট্রা 8,000 টাকা দিতে হবে। তো এইভাবে ব্যালেন্সটা করে দেওয়ার অপশান কিন্তু থাকবে। ঠিক আছে, আর তার সঙ্গে রেসিডুয়াল অ্যাডমিশন ফিস। ঠিক আছে, তো এটা আমি বেশ আগের 2-3টে ভিডিওতেও এইটা বলেছি যে রেসিডুয়াল অ্যাডমিশন ফিটা কি না, টোটাল যে অ্যাডমিশন ফি তার থেকে তুমি যে সিট বুকিং ফিটা বাদ দিচ্ছ সেইটার যে অ্যামাউন্টটা সেটাকেই বলে রেসিডুয়াল অ্যাডমিশন ফিস। তো এই রেসিডুয়াল অ্যাডমিশন ফিটা
মানে তোমাকে এবার দিতে হবে, তবে তোমার কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডমিশানটা কমপ্লিট হবে। এবার যদি এটা তুমি না দাও, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু অ্যাডমিশানটা ক্যান্সেল হয়ে গেল, এটা তোমাকে ভাবতে হবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। এবার যারা একবার নিচের দিকে প্রাইভেট কলেজগুলোতে পাচ্ছ, একবারে হয়তো সেই প্রাইভেট কলেজটা হয়তো 12, 13, 14 এই নম্বরে আছে, সেক্ষেত্রে তারা এখন একটু ওয়েট করে থার্ড সিলেকশন লিস্টের জন্য ওয়েট করতে পারো। দেখা গেল হয়তো আর একটু ভালো কলেজ তোমরা পেয়ে গেলে, কারণ প্রাইভেট ল কলেজে কিন্তু সবাই ভর্তি হয় না, এটা কিন্তু একটা ফ্যাক্ট। এটা এবারের জন্য নয়, এটা বহু বছর ধরেই প্রত্যেকটা স্যার যারা কোচিংয়ে থাকে বা ইউটিউবে থাকে, তারা এই জিনিসটা সাজেস্ট করে থাকে যে এইভাবে তোমরা ওয়েটিং অপশান, অথবা ওয়েটিং অপশান তো আগে থাকতো, এবারের যে এই যে নতুন করে মপআপের জন্য যে রেজিস্ট্রেশন, তো এটা করে তোমরা একটু ওয়েট করে অবশেষে তোমাদের ইচ্ছা মতো যে ভালো কলেজ বা তোমার পছন্দের যে কলেজ সেটা কিন্তু তুমি পেয়ে যেতে পারো। তো এই নিয়মটার ব্যতিক্রম হবে না, ঠিক আছে। আর সিট সত্যিই ফাঁকা থাকে, আর সমস্ত লাস্টের দিকে যে ক্যান্ডিডেট তারাও কিন্তু সুযোগ পায়। তো এই জিনিসগুলো কিন্তু মানে ভালো করে বুঝে নাও, ঠিক আছে। এবার আরেকটা জিনিস, তোমার যে কলেজে বা ইনস্টিটিউটে তোমার মানে নাম এসছে, তো তাদের যে ওয়েবসাইট সেটা কিন্তু তুমি ফলো করবে, কারণ সেখানেও কিন্তু তোমাকে অ্যাডমিশন রিলেটেড কিছু মানে স্টেপস ওরা বলে থাকে। বা প্রাইভেট কলেজ যদি পাও, তো প্রাইভেট কলেজে অবশ্যই একদম তুমি কন্ট্যাক্ট করবে। গভর্নমেন্ট কলেজে তো কন্ট্যাক্ট করার কোনো স্কোপ নেই, কারণ কন্ট্যাক্ট হয়তো তুমি করবে কিন্তু তারা কল রিসিভ করবে না বা ইমেলেরও রিপ্লাই দেবে না। কিন্তু প্রাইভেট কলেজের ক্ষেত্রে ব্যাপারটা ওরকম নয়, তারা কিন্তু রিপ্লাই দেবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যাপার। এবার হ্যাঁ, আরেকটা জিনিস, কলেজের মধ্যে, ঠিক আছে, বা কলেজের সাথে কোনো রকম কিন্তু মানে ক্যাশ দিয়ে কোনো রকম কিন্তু অ্যাডমিশন ফি বা রেসিডুয়াল অ্যাডমিশন ফি কোনো রকম কিন্তু পেমেন্ট করা হবে না, ঠিক আছে। এখানে যে লিঙ্কটা দেওয়া হবে সেইটার মাধ্যমেই কিন্তু পেমেন্টটা হবে, ঠিক আছে। যদি তোমরা এরকম কোনো অপশান পাও যে আপনি ক্যাশে পেমেন্ট করুন বা আলাদা করে কলেজের মাধ্যমে পেমেন্ট করুন বা ওই কলেজের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট করুন, তো সেক্ষেত্রে তোমরা একটু ভাবনা চিন্তা করে দেখবে যে এটা অ্যাকচুয়ালি মানে ফেক নয় তো, ঠিক আছে। কোনো রকম অ্যাডিশনাল ফিস পেমেন্ট কিন্তু করতে হবে না, ঠিক আছে। কোন কলেজের কত ফি সেটা আমি আরেকবার দেখিয়ে দেবো, তো সেটাই কিন্তু তোমরা পেমেন্ট করবে। যদি একটা কলেজের ফিস হয় 12,000 টাকা, তুমি যদি রেসিডুয়াল অ্যাডমিশন ফি সরি তুমি যদি সিট বুকিং ফি 2,000 টাকা দাও, তাহলে তোমাকে রেসিডুয়াল অ্যাডমিশন ফি 10,000 টাকা দিতে হবে। হ্যাঁ, তো আলাদা করে কিন্তু কলেজ তোমার কাছে টাকা চাইতে পারে, কিন্তু তুমি সেক্ষেত্রে বলবে যে না, বা কোনো রকম কোনো মানে রেসপন্স করবে না সেটাতে, কারণ সেটা কিন্তু পুরোপুরি ফেক, ঠিক আছে। এবার ফিজিক্যাল যে ভেরিফিকেশান সেটার জন্য কিন্তু কলেজ তোমাকে ডাকবে, তখন তোমার যে ডকুমেন্টগুলো আছে সেগুলোকে নিয়ে অরিজিনাল আর জেরক্স যদি তারা জমা নিতে চায়, তো সেক্ষেত্রে জেরক্স, তো সেটা করে তোমাকে কলেজে সাবমিট করতে হবে, এবং তারা ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো দেখার পর কিন্তু তবে পুরোপুরি তোমার অ্যাডমিশান যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হবে। এরপরে তুমি এলিজিবল হবে ক্লাস করার জন্য, এবং পরবর্তীতে যেটা মানে সেমিস্টারের জন্য যে রেজিস্ট্রেশন হয় সেটার জন্য তুমি এলিজিবল হবে। এবার তুমি ধরো চান্স পেয়ে গেছো, তোমার অ্যাডমিশন ফি পেমেন্ট করে দিয়েছো, তারপর দেখা গেলো তোমার কোনো রকম ফেক ডকুমেন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে, বা কোনো রকম ইললিগালভাবে তুমি কিছু করে মানে অ্যাডমিশান নিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমার মানে ক্যান্ডিডেচারটা যেটা আছে সেটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। আর যে ইনএলিজিবল যেসব ক্যান্ডিডেট তাদের কিন্তু একদম ফিজ কিন্তু রিফান্ড করা হবে না, এগুলোও কিন্তু বলা আছে, ঠিক আছে। তো এই এলিজিবিলিটিগুলো যখন তুমি ফুলফিল করবে তবেই কিন্তু তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5 ইয়ার্স ল করার জন্য এলিজিবল হবে, এবং একটা কলেজেও চান্স পাবে। তো এইগুলোকে বুঝতে হবে, ঠিক আছে। এবার আমি একটা জিনিস আরেকবার বলে দিই, তো আমাদের মানে পড়াশোনার ক্ষেত্রে বা আধুনিক জীবনের ক্ষেত্রে যেহেতু টাকা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেক্ষেত্রে আমি এখানে একবার ফিজ ফিজের যে লিস্ট, যেখানে কোন কলেজে কত টাকার ফিজ সেটা লেখা থাকে, সেটা একবার দেখে নিচ্ছি, ঠিক আছে। ফিজ স্ট্রাকচারের অপশানটাই যাই, এখানে গিয়ে দেখো বলা আছে যে কোন কলেজের কত টাকা ফিস, ঠিক আছে। প্রথমেই এই যে কলামটা এখানে যেমন হাজরার হচ্ছে 3,575, এটা হচ্ছে অ্যাডমিশন ফি। তাই 2,000 টাকা যদি তুমি ইয়েতে দাও, মানে 2,000 টাকা তুমি যদি সিট বুকিং ফি হিসেবে দাও, তাহলে তোমাকে রেসিডুয়াল অ্যাডমিশন ফি দিতে হবে 1,575। ঠিক সেরকমভাবে সুরেন্দ্রনাথ ল কলেজ নেবে 14,100।
তাহলে প্রথমে 2,000 টাকা সিট বুকিং ফি, তারপরে 12,100। তো এইভাবে কিন্তু হবে, ঠিক আছে। তো এগুলো তোমরা যে কলেজে পেয়েছো সেই কলেজের একবার করে দেখে নেবে, ঠিক আছে। এখানেও কিন্তু সব লেখা আছে যে কীভাবে কী হবে। আর যদি তোমরা অ্যাডমিশান ক্যান্সেল করতে যাও সেক্ষেত্রে তোমাদের তো রিফান্ড প্রয়োজন হবে, যে অ্যাডমিশান ফিটা তুমি পেমেন্ট করেছো। তো সেটার জন্য কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা কলেজে কন্ট্যাক্ট করবে, বা এই যে হেল্প ডেস্ক নাম্বার যেগুলো আছে সেখানে কন্ট্যাক্ট করলেই তোমরা কিন্তু জেনে যাবে যে কীভাবে রিফান্ড করতে হয়। যত তাড়াতাড়ি সম্ভব রিফান্ডের জন্য অ্যাপ্লাই করবে, তবে কিন্তু রিফান্ড পাবে, ঠিক আছে। আর এখানে সেকেন্ড যে প্রফেশনাল সিলেকশান লিস্ট সেখানে একবার ক্লিক করে দেখে নেবে। তো এখানে তুমি যে ক্যাটাগরির আন্ডারে পড়ো, তো যে কলেজে তোমার আসার কথা সেই কলেজের একদম সেই ক্যাটাগরিতে ক্লিক করে লিস্ট পেয়ে যাবে, তো সেই অনুযায়ী তোমরা করতে পারো। তবে আমি একটা জিনিস খুব দেখলাম এবং খুব অবাক হলাম, যে এবারে কিন্তু মানে যে গভর্নমেন্ট কলেজগুলো যেমন সুরেন্দ্রনাথ ল কলেজ, তারপর ডিপার্টমেন্ট অফ ল, ক্যালকাটা ইউনিভার্সিটি, হাজরা ক্যাম্পাস, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজ, এগুলো তো গভর্নমেন্ট কলেজ। এখানেও দেখছি আমি কিন্তু মানে ফার্স্ট সিলেকশান লিস্টের পরে সেকেন্ড সিলেকশান লিস্টেও কিন্তু এখানেও কিন্তু সিট ফাঁকা আছে, মানে অনেকে কিন্তু অ্যাডমিশান নেয়নি। তার মানে তোমরা বুঝতেই পারছো যে নিচের দিকের যে কলেজগুলো আছে সেগুলোর তার মানে অবস্থা কীরকম। তার মানে কোনো রকম চাপ নেই, তোমরা আস্তে আস্তে অ্যাডমিশান নিতে থাকো। এবং এবার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে কিছু ক্যান্ডিডেট তো এরকম আছোই যারা ভাবছো যে আমাদের তো অ্যাডমিশান হলো না, বা আমরা হয়তো অ্যাডমিশান পাবো না, চান্স মানে অ্যাডমিশান নেওয়ার চান্স পাবো না। এবার সেক্ষেত্রে তাদের কি করার দরকার, তারা কি করতে পারে, ঠিক আছে। তো একদম যে ধরনের মানে একদম যে প্রাইভেট কলেজগুলোতে তুমি চান্স পেতে চাইছো বা অ্যাডমিশান নিতে চাইছো, ঠিক আছে, সেই কলেজগুলোতে তোমরা আলাদা করে কন্ট্যাক্ট করো, ওদের যে ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে। বিশেষ করে যেসব কলেজগুলোর সিট অনেক বেশি, ঠিক আছে, তো সেই কলেজগুলোতে তোমরা ফার্স্টে একবার কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট করে দেখো যে সেখানে সিট মানে ফাঁকা যদি থাকে, এবং তোমার যদি মানে লিগালি তুমি যদি অ্যাডমিশান না পাও, তো ইললিগালি সেখানে অ্যাডমিশান পাওয়ার কি কোনো অপশান আছে? কারণ আলটিমেটলি তোমার কিন্তু কলেজে অ্যাডমিশানটা পাওয়াটা নিয়ে কথা। এবার গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে তুমি কিন্তু এরকম কোনো মানে কোনো রকম সুবিধা কিছু পাবে না, ঠিক আছে। প্রাইভেট কলেজের ক্ষেত্রে একটু সুবিধাটা পেতে পারো, এবং তাদেরকে যদি আলাদা করে তুমি বলে রাখো সেক্ষেত্রে কিন্তু তারা তোমার জন্য সিট রেখে দেবে, এটার একটা সম্ভাবনা রয়েছে। একদমই নয় সেটা বলবো না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা একটু মানে যোগাযোগ করে দেখতে পারো। এবারে তুমি যদি অ্যাডমিশান নিচ্ছ তো ভালো, আর যদি অ্যাডমিশান না নাও এই সেকেন্ড সিলেকশান লিস্টে, তো এরপরে থার্ড সিলেকশান লিস্ট একদম ওরা বলে দেবে যে এই কলেজের সিট ফাঁকা আছে, এতগুলো সিট ফাঁকা আছে। তো যারা যারা অ্যাডমিশান নিতে চাও একদম সোজাসুজি কলেজে গিয়ে যোগাযোগ করবে, এবং সেই কলেজে একদম মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে যে আগে যাবে তার আগে ভর্তি, এরকমভাবে কিন্তু অ্যাডমিশান নিয়ে ওরা কিন্তু সিটগুলোকে ফিল আপ করার কথা ভাববে, বা এই পথেই ওরা এগোবে, ঠিক আছে। তা এতক্ষণ কী বললাম আশা করছি সবাই ভালো করে বুঝতে পেরেছো। আর অবশ্যই মানে এই যে ওয়েবসাইটটা যেটা আছে, তো এইটাকে ভালো করে চেক করতে থাকো, এবং কি নোটিশ আসছে, এবং সেকেন্ড প্রফেশনাল সিলেকশান লিস্টে তোমার কোথায় নাম আছে সেটা একবার চেক করে নিও, ঠিক আছে। তো সেই অনুযায়ী এরপরের যে ডিসিশানগুলো নেওয়ার তো সেগুলো তোমরা নিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।